আপনি আমার কাছে আসার চেষ্টা করবেন না। বাসর ঘরে ঢুকে বউয়ের কথা শুনে অবাক হলাম না, কারণ এটা আমার দ্বিতীয় বিয়ে। আর ওর প্রথম। কোনো মেয়ে দ্বিতীয় বিয়ের কোনো পাত্রকে মেনে নিতে চাইবে না, এটাই স্বাভাবিক। আমি বললাম, আচ্ছা সমস্যা নেই, তো আমি কি আপনার সাথে বেড শেয়ার করতে পারি নাকি সোফায় যাব? সোফায় যান। আচ্ছা, একটা প্রশ্ন বারবার করতে মন চাচ্ছে, করতে পারি কি? আপনি কি প্রশ্ন করবেন আমি জানি। আমি জেনে শুনেও কেন আপনাকে বিয়ে করেছি, তাই তো? জি। আমার বাসা থেকে বিয়ের চাপ দিচ্ছিল। আমার কাছে দুটো অপশন ছিল। এক, আপনাকে বিয়ে করলে আমি আমার লেখাপড়া চালিয়ে যেতে পারবো, আর দুই হচ্ছে বাসা থেকে আমাকে আর পড়াশোনা করানো হবে না। তাই ভেবেচিন্তে এটাই ডিসিশন নিলাম। ও আচ্ছা, বুঝলাম। সোফায় এসে শুয়ে পড়লাম। ভাবতে থাকলাম পুরনো দিনের স্মৃতিগুলো, নীলিমার সাথে কাটানো দিনগুলো, ভার্সিটিতে উঠে নীলিমার সাথে পরিচয়, তারপর বন্ধুত্ব থেকে ভালোবাসা, ভালোবাসা, রাগ, অভিমান, সবকিছু মিলিয়ে কেটে যাওয়া 4 বছরের এক একটা দিন, এক একটা মুহূর্ত, এক একটা স্মৃতি বয়ে বেড়ায়। ভার্সিটি লাইফ শেষে ওর বাসা থেকে বিয়ের চাপ দেয়। এর মধ্যে আমার একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি হয়। তারপর পারিবারিকভাবে বিয়ে। আমার পরিবার গ্রামে থাকে, শহরে আলাদা বাসায় উঠি দুজনে। আমি সারা দিন অফিসে থাকি, সন্ধ্যায় বাসায় ফিরি, আর সারাদিন ও বাসায় একাই থাকে আর বোর হয়। ভেবে ওকে একটা চাকরি নিতে বলি, নীলিমাও রাজি হয়। চাকরি নেওয়ার পর আমরা রুটিন করে রান্না করি। আমার অফিস একটু দেরিতে, তাই আমি সকালের রান্না আমি করি, আর ওর অফিস তাড়াতাড়ি শেষ, তাই রাতের রান্না ও করে। ভালোই কাটছিল দিনগুলো, কিন্তু হঠাৎ করে নীলিমার মাঝে পরিবর্তন আমি লক্ষ্য করি। রাতে দেরি করে ফেরে অফিস থেকে, আমাকে অ্যাভয়েড করে। রাতে আমি ওর সাথে সেক্স করতে চাইলে বলে, অফিসে অনেক কাজের প্রেশার, দেখো না দেরিতে আসি, আমি অনেক টায়ার্ড। আমি আর কিছু বলি না, ওর পরিবর্তনগুলো লক্ষ্য করে যাই। একদিন নীলিমা আমাকে বলে, কোম্পানির কানাডায় একটা প্রজেক্ট আছে, অফিস থেকে তার বস সহ 3 জন যাবে কানাডায়, সেখানে সেও নাকি সিলেক্ট হয়েছে। আমি প্রথমে না করলেও বলে, আমি ওখানে যাওয়ার জন্য এতদিন ধরে পরিশ্রম করতেছি, ওখানে ভালো প্রেজেন্টেশন করতে পারলেই ভালো একটা পদে প্রমোশন নিশ্চিত, কয়েকটা দিনেরই তো ব্যাপার। আমি পরে ভেবে বলি, আচ্ছা যাও। ও শুনে খুশি হয়। সেদিন রাতে ও আমাকে স্পর্শ করতে দেয়, আমিও খুশি হই ওর মন ভালো দেখে। 2 দিন পরই ও কানাডা চলে যায়। আমি ওকে এয়ারপোর্টে ড্রপ করে দিয়ে বাসায় আসি। রাতে ঘুমোতে গিয়ে আমার বালিশের নিচে ভাঁজ করা একটা চিরকুট দেখতে পাই, যার উপরে গাঢ় নীল কালি দিয়ে লেখা, ক্ষমা করে দিও শুভ। এই যে শুনছেন? মেয়েটির ডাকে ঘুম ভাঙে। সকাল হয়ে গেছে। সারা দিন আমি ক্লান্ত ছিলাম। রাতে ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই। সকাল হয়ে গেছে, আপনার আম্মা এসে ডেকে গেছেন। আচ্ছা। আমি এখন গোসলে যাব। সকালবেলা গোসল করার অভ্যাস আমার। আচ্ছা। আর একটা কথা, আমাদের মধ্যে যে এরকম সম্পর্ক, আমার এবং আপনার পরিবারের কেউ যেন তা জানতে না পারে, ওকে? আচ্ছা। বারবার আচ্ছা আচ্ছা বলছেন কেন? আমি বিরক্ত হচ্ছি। ওকে, আর বলবো না। ওকে। ওকে আচ্ছা। আপনার নামটা এখনো জানা হয়নি, বলবেন কি? মেয়েটি এবার সত্যি বিরক্ত হয়ে বলল, আমার নাম নবনী। যাকে বিয়ে করেছেন তার নামটাও এখনো শুনেন নাই? কি লোক আপনি! আপনার জন্য আমার জীবনটাই শেষ হয়ে গেল। আমারও সকালবেলা গোসল করার অভ্যাস। গোসল করে সবার সাথে নাস্তা করলাম। সারা দিন নবনীর সাথে কয়েকবার দেখা হলো। রাতের বেলা ভালো করে দেখতে পারিনি, দিনের বেলা শাড়িতে মেয়েটাকে দারুণ লাগছিল। মেয়েটাকে শাড়ি পরা দেখে আমার নীলিমার কথা মনে পড়ে গেল। ওকে আমি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রথমে শাড়ি পরা অবস্থায় দেখে প্রেমে পড়ে গিয়েছিলাম। নীলিমা আমার নেই,
কিন্তু স্মৃতিগুলো এখন আমারই রয়ে গেছে। দিনের আলো ফুরিয়ে রাত হলো। রাতের খাবার পর রুমে সবাই মিলে আড্ডা দিলাম। 11টার দিকে সবাই চলে গেল। আমি দরজা লাগিয়ে সোফায় যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ এই যে, আপনার সাথে আমার কিছু কথা আছে। জি বলুন। আপনি ঢাকায় যেতে চাচ্ছেন কোন দিন? 4 দিনের ছুটি নিয়ে এসেছি। 2 দিন তো হলো, আগামী পরশু যেতে যাচ্ছি। আমাদের বাসায় তো কালকে যাবেন। জি, নিয়ম অনুযায়ী তো যেতেই হবে। ওখান থেকে গাড়িতে উঠবো না হয়? সেটাই বেটার। আপনার ওখানের বাসায় কয়টা রুম? এখনো বাসা নেওয়া হয়নি, আমি মেসে থাকি। আচ্ছা, আমাকে নিয়ে কই রাখবেন তাহলে? বন্ধুকে ফোন করে দিয়েছি, বাসা দেখতেছে, কালকে জানাতে চাইছে। চিন্তা করেন না, গেস্ট রুম থাকবে। আচ্ছা, সেটাই। আচ্ছা ঘুমান তাহলে, গুড নাইট। আপনার জন্য গুড নাইট, আমার জন্য ব্যাড নাইট। জীবনটা তো শেষই করে দিছেন। আমি আর কিছু না বলে চলে আসলাম। শুয়ে নীলিমার কথা ভাবতে লাগলাম। নীলিমার স্মৃতিগুলো, 4 ভাজে মোড়ানো নীল কালিতে লেখা চিঠিটার কথা। নীলিমা তাতে লিখেছিল, তুমি যতক্ষণে চিঠিটা পেয়েছো ততক্ষণে আমি হয়তো ইংল্যান্ডে চলে এসেছি, অথবা ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দিয়েছি। কি আশ্চর্য হলে? তুমি ভাবছো আমি অফিসের কাজে কানাডা যাচ্ছি। এটা সত্যি না। আমি আসলে কানাডা যাচ্ছি না, যাচ্ছি ইংল্যান্ডে। আমি যখন নতুন অফিসে জয়েন করি তখন আমার অফিসের বস নিলয়ের সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠে। 1 বছর আগে ওর ওয়াইফ মারা যায়। 2 বছরের একটা বাচ্চা আছে, নাম সিজান। খুব মায়াবী। মাঝে মধ্যেই সিজানকে অফিসে আনতো নিলয়, আমার কাছেই থাকতো সব সময়। আস্তে আস্তে বাচ্চাটাকে আমার খুব ভালো লেগে যায়। ওকে ছাড়া আমি থাকতেই পারি না। 2 মাস আগে নিলয় আমাকে একদিন বলে ও নাকি আমাকে পছন্দ করে। আমি প্রথমে না করে দেই, কিন্তু আস্তে আস্তে কি করে জানি আমি পাল্টে যাই। নিলয়কে আমার ভালো লাগতে শুরু করে। তোমাকে আমার তখন অসহ্য লাগতো, সেজন্য তোমাকে অ্যাভয়েড করতাম। অফিস থেকে নিলয়ের সাথে প্রতিদিন ওর বাসায় যেতাম সিজনকে দেখে আসার জন্য। সেজন্য আমার দেরি হতো বাসায় আসতে। কিছুদিন আগে নিলয় বলল সিজনকে নিয়ে ইংল্যান্ড চলে যেতে চায়, সেখানে সে ব্যবসা সামলাবে। আমিও চাইলে যেতে পারি তাদের সাথে। আমি প্রথমে না করি, কারণ তুমি কষ্ট পাবে ভেবে। আমাদের এত বছরের ভালোবাসার কথা ভাবি, কিন্তু সবকিছু আমার কাছে তুচ্ছ মনে হয়। কল্পনা করে দেখি সিজন আর নিলয়কে ছাড়া আমি নিজেকে কল্পনা করতে পারি না এখন। পারলে আমাকে ক্ষমা করে দিও। সকালে ঘুম থেকে উঠি নবনী ডাকে। ওসব ভাবতে আজকেও আবার কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। নবনী গোসল করে আজকেও শাড়ি পরেছে। শাড়িতে ওকে দারুণ লাগছে। মনে হচ্ছে ওকে কাছে টেনে ভেজা চুলের ঘ্রাণ নেই, কিন্তু সেই ইচ্ছা পূরণ হওয়ার নয়। আমার কপাল খারাপ। কি ব্যাপার, কি ভাবছেন এত? গন্ডারের মতো এভাবে ঘুমোতে হয় প্রতিদিন? আমি কোনো উত্তর না দিয়ে বাইরে বেরিয়ে আসি। বিকেলে বাসায় থেকে সবকিছু গুছিয়ে নবনীদের বাড়িতে আসি। এখান থেকে ঢাকায় যেতে হবে কালকে। এখানে আসার পর নবনী কিছুটা পরিবর্তন হয়। আমার কেয়ার করে ভালোই, হয়তোবা নিজের বাসার মানুষকে দেখানোর জন্য। মানুষের মন বোঝা বড় কঠিন। নিজের স্বার্থটা আদায় করার জন্য মানুষ অনেক কিছুই করতে পারে। যেমন নীলিমা আমাদের 6 বছরের ভালোবাসাকেও ভুলে গেছে। এসব ভেবে লাভ নেই। নীলিমা যাওয়ার পর যতটা কষ্ট পেয়েছি এগুলো তার চেয়ে তুচ্ছ। রাতে খাওয়া দাওয়া করে ছাদ এসেছি চাঁদ দেখতে। আজকের চাঁদটা হঠাৎ করে মেঘের মধ্যে হারিয়ে যাচ্ছে, আবার মেঘ চলে গেলে চাঁদও ফিরে আসছে। ঠিক মানুষের জীবনের দুঃখ সুখের হিসেবের মতো। হঠাৎ করে সুখ আসে কোনো মেঘের কারণে, তা হারিয়ে যায়, তখন দুঃখ আসে। আবার মেঘ চলে যায়, দুঃখ হারিয়ে যায়, আবার সুখ আসে। এসব ভাবতে ভাবতে পিঠের উপর হঠাৎ কারো স্পর্শ অনুভব করি। কিছুটা চমকে উঠি, তাকিয়ে দেখি নবনী। কি ভয় পেয়েছেন? না,
চমকে উঠলেন যে? কল্পনার বাইরের কেউ এসে হঠাৎ করে স্পর্শ করলে যে কেউ চমকে উঠবে, তাই না? আমি কি আপনার কল্পনার বাইরে? কেউ কল্পনায় জায়গা না নিতে চাইলে তাকে জোর করে ঢোকানো কি ঠিক? হ্যাঁ, তা ঠিক বলছেন। তো হঠাৎ করে ছাদে এসে এভাবে স্পর্শ করার কারণ কি? কফি নেন, ঠান্ডা হয়ে যাচ্ছে। আম্মা পাঠিয়েছে আপনার জন্য। নিজে থেকে নিয়ে আসেনি তাহলে? যার কল্পনায় জায়গা করে নিতে চাই না তার জন্য নিজে থেকে নিয়ে আসবো নাকি? ঠিক বলেছেন। হুম। দুজনে দাঁড়িয়ে আছে চুপচাপ। নীলিমার সাথে এইভাবে দাঁড়িয়ে কত যে গল্প করেছি তার হিসেব নেই। ও চলে যাওয়ার পর ছাদে আসলেই ওর স্মৃতিগুলো মনে পড়ে যেত। তারপর আস্তে আস্তে সময় গড়িয়েছে, আমিও সেগুলো ভোলার চেষ্টা করেছি, ভুলেও গেছি অনেক কিছুই। ঘুমাবেন না? রাত তো অনেক হলো। আপনি ঘুমান গিয়ে, আমার ঘুম পাচ্ছে না। ঘুম পাইলে যাচ্ছি। আচ্ছা, থাকেন তাহলে। নবনী চলে যায়। আমি আবার ভাবতে থাকি পুরনো কথাগুলো। নীলিমার নীল কালিতে লেখা চিঠি পড়ে আমি প্রথমে বিশ্বাসই করতে পারিনি। ভাবতেই পারিনি যে নীলিমা আমার সাথে এমন করতে পারবে। প্রথম দিকে আমি অনেক ভেঙে পড়েছিলাম। চাকরি ছেড়ে বাড়িতে চলে এসেছিলাম। নেশা টেশাও করেছিলাম কিছুদিন। কিন্তু পরে ছোট বোন বাবা মার কথা ভেবেছি, তারা আমার জন্য অনেক করেছেন। আমি তো তাদের জন্য কিছুই করিনি। পরে বাস্তবতাকে বুঝে নিয়ে নিজেকে সামলে নিয়েছি। নতুন চাকরিতে জয়েন্ট করেছি। পরে নীলিমার সাথে সেভাবে আর যোগাযোগ হয়নি। এরপর কেটে গেছে 3টি বছর। কিছুদিন ধরে বাসা থেকে বিয়ের জন্য খুব চাপ দিচ্ছিল, কিন্তু আমি রাজি হচ্ছিলাম না। নতুন করে কষ্ট বাড়াতে চাচ্ছিলাম না। কিন্তু সেদিন আব্বা ফোন করে বলতেছে, আকাশ, তোর আম্মা খুব অসুস্থ, তাকে শেষ দেখা দেখতে চাইলে আজকে রাতের গাড়িতেই বাড়িতে চলে আয় বাবা। আমি আব্বার কথা শুনে অফিসে জরুরিভাবে ছুটি নিয়ে বাড়িতে এসে দেখি আম্মা সুস্থ। নবনীর সাথে আমার বিয়ে ঠিক করেছেন। মেয়ে নাকি খুব ভালো, তাই তারা জরুরি বিয়ের ব্যবস্থা করছেন। আমি সত্যিটা শুনলে আসবো না, তাই মিথ্যে বলে নিয়ে এসে আমাকে ফাঁসিয়েছেন। তাই বিয়ের আগে শর্ট টাইমের মধ্যে নবনীর সাথে যোগাযোগ করতে পারিনি। নবনী আমাকে বিয়ে করতে ইচ্ছুক কিনা এই বিষয়ে তার সাথে আগে থেকে কথাও বলতে পারিনি। এই যে, অনেক রাত হয়েছে, এখনো কি ঘুমাবেন না? কারো কথা শুনে চমকে উঠি। দেখি নবনী। আমি বলি, ঘুমাবো, চলেন। আচ্ছা, চলেন। রুমে গিয়ে নবনীকে জিজ্ঞেস করি, আপনি ঘুমান নাই এখনো? না। এত রাত জেগে আছেন কেন? আপনি বুঝবেন না। তাই? হুম। আপনার রুমে তো দেখছি সোফা নেই, আমি ঘুমাবো কই? জানি না। মেঝেতে আমি ঘুমাতে পারি না, ঠান্ডা লাগে। তার বদলে বাইরের রাতটা কাটিয়ে দেই। এমনিতে ভালোই লাগছিল, কি বলেন? ওকে। থাকেন। বাইরের দিকে এক পা বাড়ালে আপনার পা কেটে ফেলবো। আল্লাহ, বলে কি? তো কি করবো, এখানে দাঁড়িয়ে থাকবো? না, আমার সাথে ঘুমাবেন। এটা হয় নাকি? হ্যাঁ হয়, যা বলছি তাই করেন। আমার পাশে শুয়ে পড়েন। আমি কিছু বুঝতে পারছি না, কি করছে নবনী এসব? এক এক সময় এক এক রূপ ধারণ করছে। ওর কথা মতো শুয়ে পড়লাম ওর পাশে, দেখি কি হয়। শুয়ে আছি চুপ করে। হঠাৎ নবনী বলে, জানেন, আমার বয়স যখন 5 বছর, আমার মা বাবাকে ডিভোর্স দিয়ে আমাকে নিয়ে নানু বাড়ি চলে আসে। কারণ কি জানেন? আমার বাবা নেশা করত আর প্রতিদিন আম্মাকে ধরে মারত। তাছাড়াও অনেক অন্যায় আবদার করত। নানু বাড়ি থেকে টাকা নিয়ে যাবার জন্য আম্মাকে চাপ দিত, কিন্তু আম্মা অন্যায়কে কখনো প্রশ্রয় দিতেন না। সেজন্য আম্মাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। আমি ছোটবেলায় এসব আমি নিজের চোখে দেখেছি, বুঝছেন? হ্যাঁ বুঝলাম। তারপর? আপনার সাথে আমার বিয়ের কথা হয়। যখন শুনি যে আপনার বউ আপনাকে রেখে চলে গেছে, তখন আপনার প্রতি আমার একটা ঘৃণার সৃষ্টি হয়।
ছোটবেলায় স্মৃতিগুলো মনে পড়ে যায়। ভাবি আপনিও মনে হয় ওরকম। কিন্তু মামা বলে ছেলে খুবই ভালো, ভালো জব করে। আমি তবুও মানতে পারিনি। এক প্রকার জোর করে আমাকে বিয়ে দেওয়া হয় আপনার সাথে। সেজন্য আপনার সাথে আমি ওরকম ব্যবহার করেছি। বুঝলাম। তো এখন আবার হঠাৎ এত ভালো ব্যবহার করছেন, আবার এগুলো বলার কারণ কি? কালকে আপনি ঘুমানোর পর ড্রয়ার থেকে আপনার ডায়েরিটা নিয়ে পড়েছি। আল্লাহ, অন্যের ডায়েরি নিয়ে পড়া কি ঠিক? ঠিক কিনা জানি না, তবে এখন পড়ার পর থেকে মনে হয়েছে একদম ঠিক করেছি। না হয় সারা জীবনের জন্য আপনার মতো একজন মানুষকে হারাতাম। আমাকে হারালে তো ভালো কাউকে পেতেন। আমি আপনাকে চাই। নীলিমার চেয়ে বেশি করে ভালোবাসবেন আমাকে। বেশি ভালোবাসলে তো মানুষ থাকে না, হারিয়ে যায়। আমি হারিয়ে যাব না। না বাসলে আপনাকে খুন করে ফেলবো। দেখা যাবে। হাসবেন না, মুখ সেলাই করে দেব একদম। ওকে। আরেকটা কথা জানার ছিল। বলেন। নীলিমার সাথে আপনার পরে কি আর যোগাযোগ হয়নি? এটা কি সত্য? না। আমি আপনার বউ, আমার কাছে কিচ্ছু লুকাবেন না। আমি আপনার বোনের কাছ থেকে শুনেছি আপনাকে নীলিমার ভাই একটা চিঠি দিয়েছিল। কি লেখা ছিল ওই চিঠিতে বলেন? মিতু আপনাকে বলে নাই কি লেখা ছিল? আপনি ওকে নাকি নিষেধ করেছেন কাউকে না বলতে, সেই জন্য বলেনি। এখন বলেন, না হয় আপনার সাথে আর কোনো কথা নেই। বলতেই হবে? হ্যাঁ বলেন তাড়াতাড়ি। আমি হঠাৎ নবনীর এরকম অধিকার খাটানো দেখে অবাক হয়ে গেলাম। একটা মানুষ এত তাড়াতাড়ি কিভাবে চেঞ্জ হতে পারে? এসব মেয়ে মানুষের দ্বারাই সম্ভব। খুব তাড়াতাড়ি কাউকে ভালোবাসতেও পারে, বিশ্বাসও করতে পারে, আবার ভুলেও যেতে পারে খুব তাড়াতাড়ি। কি হলো? কি ভাবছেন? বলছেন না কেন? আমি চমকে উঠলাম আর স্মৃতিগুলোকে মনে করে ওকে বলতে লাগলাম। সেটাও 4 ভাঁজের নীল কালির লেখা চিঠি ছিল। তাতে লেখা ছিল, চিঠিটা যখন তুমি পড়ছো তখন আমি ভালো নেই। আত্মহত্যা মহাপাপ দেখে আমি এখনো বেঁচে আছি। তোমাকে ছেড়ে গিয়ে জীবনে একটা পাপ করেছি, তার প্রায়শ্চিত্ত আমাকে করতে হচ্ছে। তোমাকে ছেড়ে আমি ইংল্যান্ডে আসি নিলয়ের সাথে। প্রথমে এখানে ওর সাথে আমার ভালোই কাটে, কিন্তু কিছুদিন পর ও কেমন জানি পাল্টে যেতে শুরু করে। বেশিরভাগ রাতেই বাসায় ফেরে না, অন্য মেয়েদের সাথে রাত কাটায়। আমরা এতদিনে বিয়েও করিনি। ওকে বিয়ের কথা বললে ও এড়িয়ে চলে। ও একদিন আমাকে একটা হোটেলে পার্টিতে নিয়ে যায়। ওর একটা ক্লায়েন্টের সাথে আমাকে রাত কাটাতে বলে। আমি রাজি না হওয়ায় আমাকে মারধর করে বাধ্য করে। তারপর থেকে প্রায় রাতে আমাকে এই কাজ করতে হয়। না হয় ও আমাকে মারধর করে। আমার পাসপোর্টও ওর কাছে। কিছু বললে ও আমাকে হোটেলে বিক্রি করে দেওয়ার হুমকি দেয়। আর কিছু বলতে চাই না, হয়তো এটাই আমার তোমাকে ঠকানোর পরিণতি। পারলে আমাকে ক্ষমা করে দিও। আপনি কি এরপর আর ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করেননি? না। কেন? কারণ আমি অতটা মহৎ না। ঠিক করেছেন। কেন? না হয় আমি আপনাকে পেতাম না। তাই? হ্যাঁ তাই। আচ্ছা ঠান্ডা লাগছে, আমাকে এখন একটু জড়িয়ে ধরুন। আমি ওর কথা শুনে মুচকি হাসি আর ভাবতে থাকি, আরেকবার না হয় নবনী নামের পাগলি মেয়েটাকে ভালোবেসে দেখি। হতেও তো পারে ও আমার সত্য ভালোবাসার উপহার।